মজিদ মাহমুদ আমন্ত্রণ জানাচ্ছি। এর জন্য খুব বেশি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে না। কথা কি শুনতে পাচ্ছেন সবাই? কাব্যশ্রী আয়োজিত বঙ্গবন্ধু কবিতা উৎসবে যারা উপস্থিত হয়েছে, মঞ্চে আছেন আমাদের রাজপথের লড়াকু সৈনিক, যিনি গত 1 বছর বা করোনা কালে দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধু জাতীয় উৎসব পরিষদের সভাপতি হিসাবে শত শত অনুষ্ঠান করেছেন। আমাদের আসলাম সানি ভাই, আমাদের ফরিদ আহমেদ দুলাল ভাই 70-এর খুবই একজন গুরুত্বপূর্ণ কবি, নাট্যকার, গদ্যকার, আমাদের কবি আক্তার জামান সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমার অভিনন্দন। আমি জানি না যে এইটাই আমার একমাত্র বক্তব্য কিনা, নাকি এটা কি পরে কি আমি কথা, এটা উদ্বোধন আছে। আমি তাহলে খুব সংক্ষেপে 2-1টি কথা বলি যে বঙ্গবন্ধু কবিতা উৎসব আমরা শোনার সঙ্গে সঙ্গে আমাদের যে চিত্রকল্পটি আমাদের সামনে আসে যে এটি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা, নাকি এটা কবিতা কিন্তু বঙ্গবন্ধু কবিতা উৎসব। আমরা এখানে একটু আমার মনে হয় একটু পরিষ্কার করতে পারি। সেটি হলো যে আমরা অনেক ক্ষেত্রে জানি যে আমরা স্মারক বক্তৃতা মালা করি, যেমন ধরুন ডক্টর আহমদ শরীফ স্মারক বক্তৃতা মালা। সেখানে স্মারক বক্তৃতা মালা অর্থাৎ আহমদ শরীফকে স্মরণ করা হলো, কিন্তু বক্তৃতাটা অন্য কিছুর উপরে। আমরা যখন কোনো কিছু শুরু করি বা বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি, তখন বঙ্গবন্ধুকে একটি স্মরণে রেখে যখন আমরা আমাদের যে নিয়মিত সাহিত্য সংস্কৃতি করি, সেটিও একটি বঙ্গবন্ধু সাহিত্য কবিতা উৎসব হতে পারে। এটি হলো একটি আলোচনা আমরা মনে করতে পারি। সুতরাং এখানে যারা উপস্থিত হয়েছেন তারা বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা ছাড়াও যদি কবিতা পড়েন, তাহলে আমরা ধরে নিব যে এটি বঙ্গবন্ধু কবিতা উৎসবেরই অংশ হিসাবে আছে। 2 হলো যে বঙ্গবন্ধুর একটা নিজস্ব সাহিত্যিক জীবন আছে। আমরা অনেকেই হয়তো প্রায় ভুলে যাই যে বঙ্গবন্ধু কি সাহিত্যিক ছিলেন। বঙ্গবন্ধু তো বিশাল একজন রাষ্ট্রনায়ক ছিলেন, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি। কিন্তু 2012 সালে যখন তার অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হলো, তখন আমরা জানতে পারলাম যে বঙ্গবন্ধু একজন খুব বড় মাপের সাহিত্যিক ব্যক্তিত্ব। কারণ যে পৃথিবীর ইতিহাসে অনেক সাহিত্যিক ব্যক্তিত্ব নয়, রাজনৈতিক জীবন, তার আত্মজীবনী লিখেও নোবেল পেয়েছেন। যেমন হলো আমরা চার্চিলের কথা বলি, উইনস্টন চার্চিল, যিনি মূলত সাহিত্যের নন, কিন্তু সাহিত্যে তিনি নোবেল পেয়েছেন। যখন বঙ্গবন্ধু 2012 সালের আগে আমরা প্রায় আমাদের মধ্যে অনেকেরই বেশ একটু আক্ষেপ ছিল যে বঙ্গবন্ধু এত বড় একজন স্টেটসম্যান, অথচ তার কোনো নিজস্ব লেখনী নাই। যেমন হয়তো আমরা জওহরলাল নেহেরুর কথা জানি, বা আমরা গান্ধীর কথা জানি, জিন্নার কথা জানি, আমরা মৌলানা আবুল কালাম আজাদের কথা জানি, সবারই খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে, কিন্তু বঙ্গবন্ধুর নেই। কিন্তু 2012 সালে যখন অসমাপ্ত আত্মজীবনী বেরোলো এবং আমরা যখন দেখলাম যে 2017 সালে কারাগারের রোজনামচা, 2020 সালে যখন আমার দেখা নয়াসিন প্রকাশিত হলো, তখন আমরা জানলাম যে বঙ্গবন্ধু শুধু একজন স্টেটসম্যান নন, তিনি একজন বড় মাপের গদ্য রচয়িতা এবং একটা ইতিহাস রচয়িতা। এবং সেই ইতিহাসে কোনো রসকসহীন নয়, একেবারে রসকযুক্ত, খুবই উইট আছে, সজীব প্রকাশ আছে। এই বইগুলি যখন প্রকাশিত হলো, তখন আমরা জানলাম যে অনেক যারা রাষ্ট্রনায়ক তাদের আত্মজীবনী লিখেছেন। এই আত্মজীবনী অংশ যে 3টি বই খুবই গুরুত্বপূর্ণ। এটি হলো তার একটি সাহিত্যিক উপস্থিতি। আরেকটি বিষয় আপনাদের বলি যে সাহিত্যিক উপস্থিতির বাইরে তিনি নিজের সাহিত্য সংস্কৃতির হলো পৃষ্ঠপোষক, এবং বাঙালি যে সাহিত্য সংস্কৃতি
নির্মিত হয়েছে তা মূলত বঙ্গবন্ধুর হাত দিয়ে। সেটা কিভাবে? যেমন আমরা জানি যে 23 বছরের যে পাকিস্তান পর্বের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের একটি প্রধান বিষয় ছিল সাংস্কৃতিক আন্দোলন, অর্থাৎ বাঙালিত্বের লড়াই। বাঙালিত্বের লড়াই প্রথম যে ভাষা আন্দোলন হলো, ভাষা আন্দোলনটি একটি সাংস্কৃতিক আন্দোলন। এই আন্দোলনকে কেন্দ্র করে যে পর্যায়টি ঘটলো, তার এই ঘটনাগুলি যিনি মূলত লালন করেছেন তিনি বঙ্গবন্ধু। আমরা জানি যে যখন বিশেষ করে আমাদের এখানে পাকিস্তান কায়েমের পরে রবীন্দ্রনাথ নিষিদ্ধ ছিলেন। আমাদের নানা জায়গায় রবীন্দ্রনাথকে পাঠ করা যেত না। এমনকি বাংলা একাডেমি 1955 সাল থেকে 1967 সাল পর্যন্ত কখনো রবীন্দ্রনাথ বিষয়ে কোনো লেখা ছাপা হয়নি। রবীন্দ্রনাথের লেখা তো আরো পরের কথা, ছাপা হয়নি। এমনকি আমরা জানি যে শতবর্ষ যখন সারা ভারতবর্ষে এমনকি দেশের বাইরেও বেরোচ্ছে, তখন রবীন্দ্রনাথকে নিয়ে আসলে কোনো মানে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তখন বঙ্গবন্ধুই একটা মানে এক ধরনের মানে পৃষ্ঠপোষকতা দান করেন যে রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের চলতে হবে। এমনকি 1949 সালে যখন মানে এই পাকিস্তান যে আমাদের লেজিসলেটিভ যে কমিটি সভা হয়েছিল, যেখানে বাংলাদেশে পাকিস্তান থেকে বিরোধী দলীয় অনেক মানে সংসদ এসেছিলেন, সেখানে তিনি বঙ্গবন্ধু রবীন্দ্রনাথের এই আমার সোনার বাংলা গানটি, যেটি আমাদের জাতীয় সঙ্গীত, সেই গানটিও তিনি তাদেরকে গাইতে অনুরোধ করেন। অর্থাৎ এই 23 বছর ধরে তিনি লালন করেছিলেন যে রবীন্দ্রনাথের এই গানটি আমাদের জাতীয় সঙ্গীত হবে, তার একটা ধারাবাহিক ইতিহাস আছে। এই সংস্কৃতির যে পৃষ্ঠপোষকতা দান, অর্থাৎ একসময় মনে করা হতো যে রবীন্দ্রনাথ যে গানটি লিখেছিলেন, আমরা জানি এটি হলো বঙ্গভঙ্গকে কেন্দ্র করে 2005 সালে। বঙ্গভঙ্গ মূলত প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের এই অঞ্চলে বাঙালি মুসলমানরা যাতে একটু সুযোগ সুবিধা বেশি পায়, যদিও এটি ছিল একটি ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ কার্জনের যে হিন্দু এবং মুসলমানকে ভাগ করে দিয়ে শাসনের সুবিধা পাওয়া, কিন্তু সেই সুবিধার মধ্যে মুসলমানরা একটু বেশি সুবিধা পেতেন। তো সেই বেশি সুবিধার মধ্যে থেকে যে গানটিকে মানে রবীন্দ্রনাথ লিখেছিলেন বাংলায় এক থাক, সেই বাংলা ভাগ হয়েছে, কিন্তু এই গানটিকে বঙ্গবন্ধু বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটি জাতীয় সঙ্গীত হয়েছে এবং আমরা এটাকে খুবই আমাদের প্রিয় একটি গান এবং জাতীয় সঙ্গীত হিসাবে এটা আমরা গ্রহণ করেছি। এখন প্রশ্ন হলো, দেখেন, যদি পাকিস্তান থাকতো তাহলে কি আমরা রবীন্দ্রনাথকে পাকিস্তানের লোকজন খুব বেশি সংগ্রহ করতেন? কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে কেউ রবীন্দ্রনাথের যারা ভেতরে রবীন্দ্রনাথ বিদ্বেষী তারাও কিন্তু সামনে বলেন না। তাহলে রবীন্দ্রনাথকে লালন করলেন কে? এক হিসাবে বাংলাদেশ স্বাধীনতা এবং বঙ্গবন্ধু, অর্থাৎ বঙ্গবন্ধুর এই লালনের ফলেই কিন্তু বঙ্গবন্ধু একজন সেরা বাঙালি হয়ে উঠেছিলেন, সর্বকালের একটি সেরা বাঙালি হয়ে উঠেছিলেন। এটি হলো তার আরেকটি আপনার কাজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাহিত্যে তার 3 ধরনের অবদান আমরা স্বাভাবিকভাবে বলতে পারি। একটি হলো তার নিজের রচনার দ্বারা, একটি হলো যে তার সাংস্কৃতিক আন্দোলনের দ্বারা, আর একটা হলো যে তার এই পৃষ্ঠপোষকতা বা এই বাংলা যে স্বাধীন, বাংলা যে স্বাধীন। এবং আরেকটি বড় যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে সেটা হলো বঙ্গবন্ধুকে নিয়ে সাহিত্য রচনা। অর্থাৎ বঙ্গবন্ধুকে নিয়ে যত সাহিত্য রচিত হয়েছে তা প্রায় বলা চলে এত অল্প সময়ে সারা বিশ্বে আর কাউকে নিয়ে এত সাহিত্য, গল্প, কবিতা, উপন্যাস, কথা সাহিত্য, প্রবন্ধ এমন কোনো বাঙালি লেখক নেই, এমনকি যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে, তারা বিরুদ্ধে লিখলেও লিখেছেন, অর্থাৎ বিরোধিতা করে যারা লিখেছেন তারাও লিখেছেন। অর্থাৎ তাকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের এটি একটি শাখা, একটি শাখায় রূপ নিয়েছে, যেটাকে আমরা বলি মর্সিয়া একটি শাখা। আমরা বলি যে একটি যখন ইংরেজ দেশে যখন মানে মূলত আমরা বলি যে ওই চার্চের হত্যা, মানে মার্ডার অফ ক্যাথিড্রাল, মার্ডার অফ ক্যাথিড্রাল হওয়ার পরে অনেকেই, যেমন হলো আপনার চসান লিখেছেন ক্যান্টারবারি টেলস, কিংবা এমনকি সর্বশেষ আধুনিক কবিদের মধ্যে আমরা টি.এস. এলিয়টের কথাও জানি, যে মানে মার্ডার অফ ক্যাথিড্রাল নিয়ে লেখেননি এমন ইংরেজি সাহিত্যেই কম আছে। সুতরাং বঙ্গবন্ধুকে কেন্দ্র করে ব্যাপক যে সাহিত্য সম্ভার গড়ে উঠেছে সেটি আরেকটি সাহিত্যের আরেকটি গতি এবং একটি শাখা। সুতরাং বঙ্গবন্ধুকে নিয়ে সাহিত্য উৎসবের যে যৌক্তিকতা মানে সর্বদাই থাকতে পারে, এমনকি যেটি বঙ্গবন্ধুকে কেন্দ্র করে নয় সেটির নামও যদি বঙ্গবন্ধু সাহিত্য উৎসব হয় তাতেও
কোনো দোষণীয় নয়। যাই হোক, আপনারা নানা জায়গা থেকে এসেছেন, উপজেলার যারা স্থানীয়, যারা জেলা থেকে, যারা দেশের নানা প্রান্ত থেকে এসেছেন এই সাহিত্যের সম্মিলিত হবার জন্য। সবাই সারাদিন থাকবেন এবং আমাদের যে গুণী লেখকরা আছেন কিংবা আপনারা যারা সবাই গুণী, সবাই কবিতা শুনবেন, কথা শুনবেন এবং আজকের দিনটাকে আপনারা আনন্দ ঘন করে তুলবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এবং একই সঙ্গে আমি এই আজকের কাব্যশ্রী কবিতা উৎসবের উদ্বোধনী ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। ফুটনোট দিয়ে যে মিতুলকে দেখে মনে হলো, আমি গতকালও বলেছি যে সাহিত্যে আসলে মিতুল যথেষ্ট রকম মানে সাহিত্যের জন্য বয়স্ক এবং অ্যাডাল্ট। তার কারণ হলো যে আমাদের সময় রবীন্দ্রনাথ নাই, তাই নজরুলকে আমরা চিনতে পারি না। অর্থাৎ 24 বছরের একটি নজরুলকে আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, এটা রবীন্দ্রনাথ বলেছিলেন। অর্থাৎ সাহিত্য করার জন্য যেটি উপযুক্ত বয়স সেটি মিতুলের আছে। সুতরাং যখন আলোচনা প্রসঙ্গে আমার গতকালও আমি এটা লক্ষ্য করেছি, এই যে আপনার মিতুল ছোট, মিতুল হলো যথেষ্ট অ্যাডাল্ট নয়, মিতুলকেই করতে হবে। সাহিত্যের ইতিহাসই বা বিশ্ব সাহিত্যে অনেক বড় বড় লেখক আছে, যেমন আমরা জানি যে সুকান্ত 21 বছরের মধ্যে মারা গিয়েছেন। আপনার র্যাবর কথা জানি, 20 বছর পরে আর তিনি কোনো সাহিত্যই রচনা করেননি। নজরুল ইসলামের সেরা কবিতা লেখা হয়েছে 23 বছর বয়সে। এমনকি মজিদ মাহমুদের সেরা বই কোনটা, মাহফুজুর মঙ্গল লিখিত হয়েছে যখন তার বয়স হলো 22 বছর। সুতরাং আমার মনে হয় যে মিতুলকে আমরা